প্রিয় শিক্ষার্থীরা, একদম সঠিক চ্যানেলে রয়েছে তোমরা। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা অন্যান্য হাজার হাজার ইউটিউব ভিডিওর মতোই লাইন ধরে ধরে আজকের টপিকটি প্রথম থেকে শেষ পর্যন্ত যেমন পড়ব, যেমন প্রথম পৃষ্ঠা বা প্রথম টপিকটি আমরা যেরকম আজকে কন্টিনিউ করব, ঠিক পাশাপাশি যে বিষয়গুলো অন্য ইউটিউব চ্যানেলগুলোতে একসঙ্গে পাচ্ছ না, সেগুলোও আমি আজকে একটি ভিডিওতে অ্যাড করে দেব। আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে প্রথমে কি করে পড়তে হয়, প্রথমে কি করে বুঝতে হয়, তার পরবর্তী স্টেপে আমরা অসংখ্য প্রশ্ন তৈরি করব, তার পরবর্তী স্টেপে আমরা হাতে কলমে শিখব। এরকম বিভিন্ন রকম স্টেপ বাই স্টেপ, এমনকি কখনো মানচিত্র, কখনো পিএলএম, কখনো অন্যান্য সামগ্রীর সাহায্যে কি করে পড়াটিকে আয়ত্ত করতে হয়, কি করে আমরা একেবারে ধাতস্থ হয়ে যাব, যাতে করে একটি ভিডিও দেখার পর আর কোনো ভিডিও দেখতে না হয়, সেইভাবে কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি প্রস্তুত হয়েছে। দেখতে থাকো। আজকের এই চ্যানেলটি যারা নতুন তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও মনের মতো ক্লাসরুম এই চ্যানেলটিকে। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর অতীত ও ঐতিহ্য এই বইটি থেকে 64 পৃষ্ঠায় পঞ্চম অধ্যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ এই শীর্ষক যে পড়াটি রয়েছে সেটা আমরা পড়ব। প্রথমে যেটা রয়েছে রাষ্ট্র ব্যবস্থা এবং ধর্মের বিবর্তন, উত্তর ভারত। একটু থেমে রুবির দাদু জানতে চাইলেন, তোমরা রূপকথার গল্প নিশ্চয়ই পড়েছ। আজ দাদু ওদের রূপকথার গল্প শোনাচ্ছেন। যদিও ওরা ক্লাস 6-এ পড়ে, তবুও রূপকথার গল্প শোনার মজাই আলাদা। কত রাজা, রানী, রাজপুত্র, রাজকন্যা, সঙ্গে আছে পক্ষীরাজ ঘোড়া, দেবান্তরের মাঠ, সব মিলিয়ে বেশ জমজমাট। কিন্তু রূপকথার গল্প শুনতে শুনতে পলাশের মনে একটা ভাবনা আসে। রূপকথায় রাজার নাম থাকে না, সেই রাজা কবে কোথায় ছিলেন তাও বলা থাকে না। দিদিমণি বলেছিলেন রূপকথা ইতিহাস নয়। পলাশের খুব জানতে ইচ্ছা করে ইতিহাসের রাজা রানীদের কথা। পরদিন ক্লাসে সেই ইচ্ছার কথাই জানালো পলাশ। দিদিমণি বললেন, বেশ তো, এবারে তাহলে রাজার কথাই হোক। 5-এর 1 দাগে যেটা রয়েছে সেটা শোনো, জনপদ থেকে মহাজনপদ। তাহলে এখান থেকে কিন্তু আমরা এবার রাজা রানী এদের অনেক কাহিনী আমরা শুনতে পাবো। আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে জন বলা হতো। সেই জনকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল ছোট ছোট রাজ্য। এইভাবে জন শব্দ থেকেই জনপদ শব্দটি এসেছিল। আরেক দিক থেকে সাধারণ মানুষ বা জনগণ যেখানে বাস করত তাকে বলা হতো জনপদ। অর্থাৎ জনগণ যেখানে পা বা পদ রাখেন সেটাই জনপদ। কোনো একটি নির্দিষ্ট এলাকায় জনগণ পাকাপাকিভাবে বাস করতে থাকলে তা জনপদ হয়ে ওঠে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের গোড়ার দিকে ভারতীয় উপমহাদেশে এই রকম অনেকগুলি জনপদের কথা জানা যায়। সেসব জনপদগুলি অনেক সময়েই পরিচিত হতো সেখানকার শাসক বংশের নামে। ওই জনপদগুলিকে ভিত্তি করেই পরের দিকে বড় বড় রাজ্য তৈরি হয়েছিল। প্রত্নতাত্ত্বিকরা ভারতীয় উপমহাদেশের কয়েকটি জায়গায় মাটি খুঁড়ে এরকম জনপদের খোঁজ পেয়েছেন। মগধের মতো কয়েকটি জনপদ আস্তে আস্তে মহাজনপদে পরিণত হয়। পরের পেজ থেকে কিছুটা পড়ে নিচ্ছি, তাহলে 5-এর 1 দাগটা আমাদের শেষ হবে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ এক একটা জনপদের ক্ষমতা ক্রমে বাড়তে থাকে। সেখানকার শাসকরা যুদ্ধ করে নিজেদের রাজ্যের সীমানা বাড়াতে থাকেন। ছোট ছোট জনপদগুলি কয়েকটি পরিণত হয় বড় রাজ্যে। এই বড় রাজ্যগুলি মহাজনপদ বলে পরিচিত হয়। জনপদের থেকে যা আয়তন ও ক্ষমতায় বড় তাই মহাজনপদ। মহাজনপদগুলির শাসকরা ছিলেন বৈদিক যুগের রাজাদের চাইতে অনেক বেশি শক্তিশালী। তাদের হাতে অনেক সম্পদ জমা হলো। সেই সম্পদ ব্যবহার করে তারা নিজেদের ক্ষমতা আরও বাড়াতে চাইলেন। ফলে প্রায়শই লেগে থাকত যুদ্ধ।